আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা খেলেছেন কিংবা যারা খেলেন, বয়সটা কাছাকাছি হওয়ার কারণে এনামুল হক বিজয়ের সাথে আমার সবচাইতে বেশি ফিলোসফিক্যাল কথাবার্তা হয়, লাইফ লেসনের কথাবার্তা হয়। এটা এই কারণে হয় যে তিনি তার সেক্টরে যেমন, আমার কাছে মনে হয় যে আমার সেক্টরেও অনেকাংশে পটেনশিয়াল থাকা অবস্থাতেও অনেক রাইট জায়গাতে আমি প্লেস করতে পারি না। এটা নিয়ে তার সাথে আমার ফিলোসফিক্যাল অনেক কথাবার্তা হয়। এই প্রিমিয়ার লিগের সুপার লিগ শুরুর আগেই ওভার দ্য ফোন আমি বলছিলাম যে সুপার লিগেই তো 50তম সেঞ্চুরি হয়ে যাবে। সো ওই যে নিজের কাছে নিজের একটা শপথ ছিল বা নিজের কাছে নিজের একটা প্রমিস ছিল, সেই প্রমিসটা পূরণ হয়ে যাবে। বিজয় শুধুমাত্র বলেছিলেন দোয়া করতে, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে ফিলোসফিক্যাল কথাবার্তাগুলো, এই ফিলোসফিক্যাল কথাবার্তাগুলো আসলে কেন হয়? হওয়ার পেছনে কারণটা হচ্ছে যেটা বলছিলাম যে আপনি জানেন আপনার পটেনশিয়ালিটি একটা জায়গাতে আছে, কিন্তু সামহাও কোনো কারণে সেটা কখনো কখনো নিজের ভুলের কারণে হতে পারে, আবার কখনো কখনো এরকম হতে পারে অন্যান্যরা নিজের ভুল শুধরানোর জন্য যদি 10টা সুযোগ পায়, আপনি পাচ্ছেন একটা, ওই একটাই আপনাকে কাজে লাগাতে হবে। এই জায়গাটা বিজয়ের সাথে আমার অনেকাংশে মিলে যায়, আমার লাইফের ক্ষেত্রে অনেকাংশে মিলে যায়, যে কারণে তার সাথে আমার এই ফিলোসফিক্যাল কনভারসেশনগুলো হয়। এবং প্রিমিয়ার লিগের সুপার লিগ শুরুর আগে এই যে সুপার লিগে সেঞ্চুরি হয়ে যাবে সেই ব্যাপারেও তার সাথে আমার একটা কনভারসেশন হয়েছিল এবং সেটা হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন দেখেন, এই ধরনের ব্যক্তিত্বের মানুষরা কি হয় জানেন? এই ধরনের ব্যক্তিত্বের মানুষরা তারা কোনো কিছুতে আসলে হাল ছাড়েন না, তারা নিজেদের ফ্লোতে নিজেরা চলতেই থাকেন। তারা হয়তো বা জানেন আমার সামনে অন্যর জন্য সুযোগ যদি 10টা আসে, আমার জন্য সুযোগ একটা আসবে। সো একটাতেই যদি আমি আলটিমেটলি ফেল করতেই পারি, হিউম্যান বিইং আমি ফেল করতেই পারি, কিন্তু ফেল করলে আমাকে আসলে ওইখান থেকে বের করে দেওয়া হবে, এটা তিনি জানেন। কিন্তু তারপরও দমে যান না, ওই কাজটা বারংবার বারংবার করতে থাকেন। এই যে করতে থাকেন কেন? বিষয়টা এরকম না যে অন্যের কাছে নিজেকে প্রকাশ করার জন্য, বিষয়টা হচ্ছে নিজের সঙ্গে নিজের জাস্টিস করার জন্য। আবারও বলি, নিজের সঙ্গে নিজের জাস্টিস করার জন্য। ধরেন এনামুল হক বিজয় যেভাবে প্র্যাকটিস করেন, যেভাবে হার্ডওয়ার্ক করেন, যেভাবে তিনি তার ব্যাটিং নিয়ে কাজ করেন, আমার ক্ষেত্র যদি আমি বলি, আমি যেভাবে ক্রিকেট বিশ্লেষণ নিয়ে ভিডিও বিশ্লেষণ করি, পড়াশোনা করি, দেখি, আমার জায়গাতে আমি যে এফোর্টটা দিচ্ছি, বিজয়ের জায়গাতে বিজয় তার সেক্টরে সেরকম এফোর্ট দিচ্ছেন। বাট ফ্যাক্টরের জায়গা যেটা হয়, ওই যেটা বলছিলাম যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে চান্সটা খুব বেশি আসবে না, আসলে একবারই আপনাকে পাস করে দেখাতে হবে, আপনি খুব বেশি চান্স পাবেন না। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে ওই যে কাজটা আমরা যেটা করছি সেই কাজটা কিন্তু অন্য কাউকে দেখানোর জন্য, ওটা নিজের সঙ্গে নিজের পরিশ্রমের সঙ্গে জাস্টিসটা প্রমাণ করার জন্য। একটা ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। 2023 সালে এনামুল হক বিজয় সে সময়টাতে বাংলা টাইগার্সের ক্যাম্পে, ওই সময় বিজয় আমাকে তার বেশ কয়েকটা ব্যাটিং ভিডিও পাঠিয়েছিলেন, যে ভিডিওগুলো তিনি লেগ সাইডে অনসাইড ওরিয়েন্টেড শটে তার ঝামেলা ছিল যে সময়টায় তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই 12, 13, 14 সালের দিকে বা 15 সালের দিকে যখন খেলতেন। সো ওই জায়গাটা নিয়ে তিনি কাজ করেছিলেন বাংলা টাইগার্সের সময়। তিনি সেই ভিডিওটা আমাকে পাঠিয়েছিলেন। ব্যাটের পেছন দিক থেকে হ্যান্ডেল করছেন, রোটেশন, ফুল সুইং অফ দ্য ব্যাট, বডি রোটেশন, খুব সুন্দর করে তিনি সেই জায়গাগুলো করছিলেন বা সেই কাজগুলো করছিলেন। সেই ভিডিওটা বিজয় আমাকে পাঠিয়েছিলেন যে তিনি কীভাবে প্রিপেয়ার্ড আছেন। আমরা তখন একটা অনফিল্ডের পর্দায় ভিডিও করেছিলাম যে বিজয় প্রস্তুত আছেন, এবং অল অফ আ সাডেন খুব অবাক করা একটা বিষয় দেখা গিয়েছিল যে 32 জনের স্কোয়াডে না থাকার পরও বাংলাদেশ টিমের বিজয় এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন লাস্ট ম্যাচের জন্য। এবং তখন প্লেন থেকে তিনি একটা থামস আপ, একটা ছবি দিয়ে আমাদের অনফিল্ডের জন্য আলাদা করে তিনি সেই ছবিটা পাঠিয়েছিলেন। আমরা জানি না তখন সিলেক্টররা কেন হঠাৎ করে 32 জনের দল থেকে না থাকার পরও তাকে স্কোয়াডে নিয়েছিলেন। অনেকেই বলেন যে আমাদের সেই ভিডিওতে প্রভাবিত হয়ে কিনা, আমি সেটা বিশ্বাস করি না। বাট আমি সেই জায়গাটা তুলে ধরেছিলাম যে বিজয়ের প্রিপারেশনের জায়গাটা আসলে ওইরকম। বাট বিজয় ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে পারফর্ম করতে পারেন না, 4 রান করে তিনি আউট হয়ে গিয়েছিলেন। আফটার দ্যাট 23 ওয়ার্ল্ড কাপের পরে, 23 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ভরাডুবির পরে বিজয় নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ওয়ানডে সিরিজ খেললেন। 40+ একটা ম্যাচে রান করলেন, আর একটা ম্যাচে 2 রান করে আউট হলেন, আর একটা ম্যাচে 39 অর সামথিং রানস করলেন, মানে তিনি টাচে ছিলেন। এরপর টিম কম্বিনেশনে তার জায়গা হচ্ছিল না শ্রীলঙ্কার সঙ্গে। লাস্ট ম্যাচটাতে বিজয় সুযোগ পেয়েছিলেন, কিন্তু লাস্ট ম্যাচটাতে সুযোগ পেয়ে তিনি ভালো করতে পারেন না। তানজিদ তামিম কনকাশন সাবে নেমে ভালো ব্যাটিং করেছেন, বাস তানজিদ তামিম ওই এক ইনিংসে তিনি টিকে গেলেন। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে এই যে বিজয় ওই ইনিংসটা খারাপ খেলেছেন, তার আগে কিন্তু একটা 40+ একটা 30+ ইনিংস খেলেছেন। আমি যেটা বলছিলাম যে হ্যাঁ,
ভুলের জায়গা থাকতে পারে, ইন্টারন্যাশনাল লেভেল ঘরোয়া লেভেল ডিফারেন্ট, বাট ওই ভুলটা শোধরানোর জন্য ওই প্লেয়ারটাকে তো সিস্টেমে রাখতে হবে। আপনি বেস্ট 11-এ না খেলান, বেস্ট 15-এ না রাখেন। আমাদের এখানে ন্যাশনাল টিমে আলটিমেটলি একটা প্লেয়ারের যদি ফর্ম খারাপ হয়, নেক্সট টু ন্যাশনাল টিম ওই সিস্টেমের জায়গাটা তো এই প্লেয়ারটা ছিলেন না। মানে আপনি যদি এরপরে চিন্তা করেন যে নেক্সট টু ন্যাশনাল টিম, ওই জায়গাটাই তো আমাদের নাই। এ টিমের কোনো খেলা নাই যেখানে এই প্লেয়ারটা নিজের এই টেকনিক্যাল ডিফিকাল্টিস যেটাতে তিনি প্রবলেম ফেস করেছেন, ফেস করে আবার আসবেন, সেই জায়গাটা তো আমাদের এখানে নাই। সো যেখানে যখন নাই, তখন সেটা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে প্রিমিয়ার লিগেই আসলে রান করতে হবে। এবং এনামুল বিজয় তো 700 রান করেছিলেন এনসিএলও 700 রান করেছেন, আবার তিনি রান করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও তিনি রান করছেন, 50টা সেঞ্চুরি তার হয়ে গেছে। সো ফ্যাক্টর জায়গাটা তার ক্ষেত্রে সবসময় যেটা হয়, অলওয়েজ জানি না কোনো একটা অদৃশ্য কারণে, হ্যাঁ, অস্বীকার করার কোনো উপায় নেই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাওয়ার পর তিনি আস্থার প্রতিদানটা দিতে পারেননি। কিন্তু ওই যে অন্যান্যরা যেখানে 10টা সুযোগ পাচ্ছেন, বিজয় সেখানে একটা সুযোগ পেয়েছেন, একটা সুযোগ পাচ্ছেন। এখন ওই যে একটা সুযোগ যখন পাচ্ছেন, তখন যখন ফেল করছেন, ফেল করতে পারেন, আবারও বলছি ওই লেভেলটা ডিফিকাল্ট, ওই লেভেলটা ডিফারেন্ট। কিন্তু একটা সুযোগের পর সেটাকে রেকটিফাই করার জন্য, সেটাকে ঠিক করার জন্য সার্কিটে থাকাটা তো খুব জরুরি, ওই সার্কিটটায় বিলং করাটা খুব জরুরি। ওই সার্কিটে তো বিলংই করতে পারছেন না। ওই যে একটা সুযোগ, ওই একটা সুযোগ খারাপ করার পরে বাস আউট অফ দ্য টিম, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি বা সেটাই আমরা দেখেছি। সো ইট হ্যাজ বিন দ্য প্রবলেম, এটাই আসলে প্রবলেমের জায়গাটা। এখন কী আর বলার আছে, আমি আপনাকে যেটা বললাম যে এর আগে যে জিনিসটা হয়েছিল যে আমরা একটা ভিডিও করেছিলাম 32 জনের স্কোয়াডে অন্য কেউ খারাপ করার সুবাদে তিনি চান্স পেয়েছিলেন। আবারও বলছি যে আমাদের ভিডিওর সুবাদেই সিলেক্টররা নিয়েছেন কিনা সেটা তো জানি না, সিলেক্টররা আমাদের ভিডিও দেখেছেন কিনা সেটাও জানি না। বাট তখন বিজয়কে নিয়ে কোনো আলাপ আলোচনা ছিল না, তখন জাস্ট একটা র্যান্ডম বিজয়ের সঙ্গে আমার যেহেতু ব্যাটিং নিয়ে ওই সময় কথাবার্তা হচ্ছিল, আমি ওটা দেখিয়েছিলাম যে ফুল সুইং অফ দ্য ব্যাট বিজয় কীভাবে অনসাইডের শট খেলা মানে ভালো মতো খেলছেন। এখন খুব সিম্পল একটা বিষয় চিন্তা করেন যে জিম্বাবুয়ের সঙ্গে 2022 সালে একটা সিরিজে বিজয় 73 করলেন, 20 করলেন, 76 করলেন। আফটার দ্যাট ইন্ডিয়ার সঙ্গে 3টা ম্যাচ খারাপ করার পর বিজয় আবার ন্যাশনাল টিম সার্কিটে নাই ওই সময়টা চিন্তা করলে। বাট ওই সময়টায় বিজয়ের চাইতেও খারাপ রেকর্ড ছিল কিন্তু নাজমুল হোসেন শান্তর। বাট শান্ত গট দ্য অপরচুনিটি, শান্তকে ক্যারি করা হয়েছে ন্যাশনাল টিমে। তিনি জাস্ট ইমিডিয়েট আফটার তিনি ভালো করেছেন ওই সময়টা ওয়ান ডেতে। এখন ওই ভালো করার কারণটা তো হচ্ছে যে আলটিমেটলি আপনার তো ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতা আসার পর আপনাকে যদি ন্যাশনাল টিমের সার্কিট থেকে ছুঁড়ে ফেলে দেয় বা নেক্সট টু ন্যাশনাল টিমের একটা জায়গা না থাকে, তাহলে ওই প্লেয়ারটা ইম্প্রুভমেন্টটা কোথায় করবে? সো বিজয়ের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই হয়েছে। বাট বিজয়েরা আসলেই ফাইটার, তারা ফাইটার দেখে তারা কখনো হাল ছাড়ে না, তারা নিজের কাজটা করে যান। এবং নিজের কাজটা করেন কেন? নিজের কাজটা করেন নিজের প্রতি জাস্টিসটা প্রকাশ করার জন্য, নিজের প্রতি জাস্টিস, নট দ্যাট অন্য কাউকে কি দেখাতে হবে, বিষয়টা সেরকম না, নিজের পরিশ্রমের প্রতি জাস্টিস। এবং এই ধরনের মানুষরা ব্যক্তিগত লাইফে খুব হ্যাপি থাকেন। আমার কাছে মনে হয় যে এনামূলক বিজয় ব্যক্তিগত লাইফে তিনি হ্যাপি, কারণ তিনি নিজের কাজটা নিজের মতো করে করেছেন, নিজের মতো করে করছেন। ন্যাশনাল টিমে নেয়া না নেয়া সিলেক্টরদের ব্যাপার, ন্যাশনাল টিমে রাখা না রাখা জাস্টিস ইনজাস্টিস সিলেক্টরদের ব্যাপার। বাট দিন শেষে হি ইজ হ্যাপি। এবং আজকে গতকাল যখন ম্যাচ শেষ হয়েছে, আমি ব্যাক পেইনে ডক্টরের কাছে গিয়েছিলাম, মানে খুব বেশি আসলে কাজ করতে পারি নাই, বা পরবর্তী সময় তাকে কংগ্রেচুলেট জানিয়েছি এবং বলেছি যে ওকে, নিজের প্রতি জাস্টিসটা তো করছেনই। সো বিজয় সেটা জানালেন, আলহামদুলিল্লাহ, গুড। মানে ব্যাপারটা আসলে সেরকমই যে কিছু কিছু মানুষ থাকে, যে সমস্ত মানুষের আসলে ওই যে বিষয়টা, আপনি রাইট পটেনশিয়াল জায়গায় যান বা না যান, হি উইল ডু হিজ ওয়ার্কস, সে তার কাজ করতেই থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। এখন ওই যে বললাম যে ওই ন্যাশনাল টিমে যাওয়ার পর ব্যর্থতা আসতেই পারে, আসবেই, কিন্তু আসার পর সেটাকে শুধরানোর জন্য আসলে ওই লেভেলের কোচিং প্যানেলরা কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু কাজ করছেন, রাখছেনই তো না। এরপরে একটা ব্যর্থতার পরেই হি ইজ গন। সো প্রবলেমটা আসলে এই জায়গাটাতে। তখন আপনি মানে কীভাবে বলবেন যে ন্যাশনাল ঘরোয়া লিগে পারে, ন্যাশনাল টিমে আসলে তো পারে না, আসলে তো নাও পারতে পারে, না পারার পরে আপনি কিভাবে শুধরাচ্ছেন? ওইখানে তো বেস্ট অফ দ্য বেস্ট কোচেস, তাদের সান্নিধ্যে কতটুকু রাখছেন, সেটাই আসলে প্রশ্নের জায়গা। কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই।